দর্শক ভূমিকে দীর্ঘায়িত করি না, শুরুতেই অনুরোধ করব আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তারা যদি কাজ করতো তাহলে আমার মনে হয় বাংলাদেশে এরকম আজকে আমাদের এই জামাতকে আমরা সংসদে বিরোধী দলে দেখতে হওয়ার মতো লজ্জার যে আমাদের কলঙ্ক, এটা আমাদের জন্য সবার জন্য কলঙ্ক। এই দায় আমরা কেউ মুক্ত না। এই জামাত আজকে যে স্বাধীনতা বিরোধীরা, হেফাজতিরা, এই তথাকথিত দেশ বিরোধীরা, মুক্তিযুদ্ধ বিরোধীরা, পেয়ারা পাকিস্তানিরা যে আজকে বিরোধী দলের সংসদে, এই দায় কেউ এড়াতে পারবে না। তার মধ্যে আপনিও আমিও নেই, আমাদেরও দায় কোনো না কোনো ভাবে সেখানে রয়েছে। এবং অবশ্যই সেখানে আওয়ামী লীগের দায় রয়েছে, বিএনপির দায় রয়েছে। কারণ বিএনপি যেহেতু দাবি করে তারা মুক্তিযুদ্ধের ঘোষকের দল, তার মা প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, ইত্যাদি ইত্যাদি তারা দাবি করে। এমনকি কেউ কেউ তারেক রহমান কেউ মুক্তিযুদ্ধ দাবি করে। জানি না কবে না জানি জাইমা রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে ফেলবে। এদের তো ভরসা নাই কখন কি বলে ফেলে। কারণ অলরেডি এক নেতা সালাম সাহেব উনি বলে ফেলেছেন যে ৭১ মুক্তিযুদ্ধ বিএনপি জামাত মুক্তিযুদ্ধ বিরোধী চায় নাই, জামাত বাংলাদেশ চায় নাই, আওয়ামী লীগও বাংলাদেশ চায় নাই, বাংলাদেশ চেয়েছিল বিএনপি। এই কথা যে বলতে পারে ৭৭ বা ৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি। উনি তো ফরিদ ভাই এখন আপনার সাথে একটু করি, উনি ঠিক বলেছেন। এই যে ৭ই মার্চে যখন জিয়াউর রহমান ভাষণটা দিয়েছিলেন তখন আমি ওইখানে ছিলাম। এখন আমি যদি এই কথা বলি আপনার অবশ্যই বিশ্বাস হবে, কারণ আমার বয়স তো 50-এর বেশি হয়ে গেছে, ঠিক না? তো ৭ই মার্চের ভাষণের যখন জিয়াউর রহমান যখন ভাষণ দেন তার পাশেই তো গোলাম আজম বসা ছিলেন। তো এই কথাটা মানুষ কেন লেখে? এখন ইতিহাসটা লেখা হবে এইভাবে যে ইতিহাস, হ্যাঁ, আরো 200-300 বছর পরে ইতিহাস হয়তো এরকম হয়ে যাইতে পারে। হয়তো যদি এরা ক্ষমতায় থাকতে পারে দীর্ঘ সময়, যদি তারা পারবে না, এরাই বলবে যে জিয়াউর রহমানই ৭ই মার্চের ভাষণ দিয়েছে, গোলাম আজম সেখানে ছিল, আর বিরোধী দল মুক্তিযুদ্ধ রাজাকার ছিল, এটাও বলে ফেলতে পারে। অস্বাভাবিক কিছু না, এটা তো বলেছে ডক্টর হুমায়ুন আজাদ স্যার, তো বলে গেছেন যে মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে এই স্বাধীনতা বিরোধীরা, এটা বলে গেছেন। এটাই দেখছি আমরা। প্রসঙ্গ আর ওইদিকে যাচ্ছি না, আমরা ভিন্ন প্রসঙ্গে যাব। জি, আমরা তো এরকম জামাতের বক্তব্য শুনেছি। জামাতও বলেছে যে তাদের যখন প্রশ্ন করলো তারা করোনার আইন ছাড়া বলছে না আমরা তো ইসলামী আইন বাস্তবায়ন করবো না, কিন্তু জামাত তো সারা জীবন বলে আসলো। এইবার নির্বাচনেই তো বলছে যে তারা ইসলামী আইন বাস্তবায়ন করবে না। না করছে তারাও তো না করছে যে ইসলামী আইন। ওদের তো এটা নির্বাচনী স্লোগানে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, কিন্তু তারা তো পরে বলেছে তারা শরিয়া আইন চায় না, এবং সেটা আবার রিপিট করেছেন ওই যে পার্থ সাহেব এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা তো তিনি সংসদে তারা আবার সেগুলো রিপিট করেছে। তাই কোন বক্তব্য কোন কারণে দিয়েছে। কিন্তু আমরা তো উল্টা দেখি যে আমরা দেখলাম ভারত থেকে আমরা নিয়েছি, ভারতের প্রায় 19,000 সৈন্য আমাদের দেশে বলিদান দিয়েছে। ভারত আমাদের প্রায় 1 কোটি মানুষকে শরণার্থী হিসেবে জায়গা দিয়েছিল। ভারত আমাদের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে, অস্ত্র দিয়েছে, পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করেছে। তো ভারতে যে আসলে আমরা তো ফরিদ ভাই এই যে ছিটমহল বিনিময়ের সময় 10,000 একর জমি আমরা বেশি পেয়েছি, ভারত তো ওইটার বিনিময়ে আরেক জায়গা দিয়া 10,000 একর নিয়ে গেল না। পশ্চিমবঙ্গ এবং ইউপির নেতারা সংসদে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেছে যে বাংলাদেশকে জমি দিয়ে দেওয়া হয়েছে, এগুলো সমালোচনা হয়েছে। কিন্তু আমরা তো এখন দেখি সব উল্টা। আপনি দেখেন এই যে ভারতের, আমরা সারা জীবন ছোট যখন থেকে বুঝি তখন থেকে শুনে আসতেছি যে ভারতের কাছে বাংলাদেশ বেঁচে দিবে, অথচ 21 বছর বিরোধী দলে ভারত, 21 বছর বিরোধী দলে আওয়ামী লীগ, ভারতের সে দেশ কেমনে বেচলো? 21 বছর বিরোধী দলে বিএনপি, এখনো যে যত বিরোধী দল আছে কেউ তো 21 বছর বিরোধী দলে থাকে নাই। বিএনপি তো 17 বছর পর ক্ষমতা, 18 বছর পর চলে আসলো। আগামীতে হয়তো 21 বছর পর লাগতে পারে, এরপরে ভবিষ্যতে বিএনপির জন্য 21 বছর লাগতে হইতে পারে ক্ষমতায় আসতে, সেটা আলাদা বিষয়। কিন্তু তারাও তো 17, কিন্তু 21 বছর তো এখনো কেউ পার করে ভারতের কাছে দেশ বিক্রি করে দিল। বাংলাদেশে ভারত যুদ্ধ হয়েছে, আমি বারবার বলি, পরীক্ষায় লেখা হইলো ভারত ভারত ভারত, কিন্তু সারা জীবন পড়াইলো ভারত, কোচিং মাস্টারে পড়াইলো ভারত, বাপ মায় পড়াইলো ভারত, স্কুলে পড়াইলো ভারত, মাস্টারে পড়াইলো ভারত, কিন্তু পরীক্ষায় এসে গেছে বার্মা আর আমেরিকা। এখন কেমন লাগে? এখন তো বুঝতেছে মানুষ যে নাম বলছে ভারত, কিন্তু আসলে তো কাম করে দিছে বার্মা আর আমেরিকা। এখন তো দেশের মানুষের কাছে সব স্পষ্ট। তারপরেও হবে না, কারণ এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী যারা, তাদের কাছে আওয়ামী লীগ শব্দটাই তাদের জন্য মনোবেদনার। আওয়ামী লীগ লেখা দেখলেই তাদের মনে হয় তারা পরাজিত হয়েছে, 32 নম্বর বাড়ি দেখলেই তাদের মনে হয় যে তারা পরাজিত হয়েছে, স্মৃতিসৌধ দেখলে মনে হয় তারা পরাজিত
আপনার শহীদ মিনার দেখলে মনে করে তারা পরাজিত, ৭২ সংবিধান দেখলে মনে করে যে তারা তো এটা তো তাদের পরাজয়ের চিহ্ন, বাংলাদেশের সংসদ দেখলে মনে করে এটা পরাজয়ের চিহ্ন। তো সব কিছুই মিলে তারা তো বিরোধিতা, তাদের সব যুক্তি দেখান, ইতিহাস দেখেন, তারা মানবে না, তারা বিরোধিতা করবে। এটা তাদের বোঝায় কোনো লাভ নাই। এরা ভারত বিরোধিতা করতে হবে, কারণ ভারত জুজু এটাই তাদের অস্ত্র, আর তো কিছুই নাই। তাদের রাজনীতির তো আর কোনো বক্তব্য নেই, দর্শনও নেই। ফরিদ ভাই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই, তারপরে আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। ফরিদ ভাই ক্লিপটা আর বেশি আমি দেখালাম না। এটা এমন না যে এই মেশিন গুলো এখানে বিক্রি করতে আনছে কিংবা এখানে এই মেশিন কেনা বেচার হাট। এখানে আপনি যে দৃশ্য দেখাইলেন এটা আসলে কষ্টের। আমরা যদি হাসলাম, এই যখন আপনি ডিজেল না থাকবে, পেট্রোল যেমন তেমন, ডিজেল যদি না থাকে ভয়াবহ বিপদে পড়ে যাব আমরা। পেট্রোল না থাকলেও বিপদে পড়বো, কিন্তু ডিজেল না থাকলে সবচেয়ে বেশি বিপদে পড়ে যাব। এই বাংলাদেশটা ধীরে ধীরে যে কোন দিকে যাচ্ছে, আমাদের রাজনৈতিক নেতারা এরা শুধুমাত্র নিজেদের ক্ষমতার লোভে, কেউ বিরোধী দলের প্রধান হওয়ার জন্য, কেউ সরকারি দলের প্রধান হওয়ার জন্য যেভাবে দেশটাকে একটা চুক্তির মাধ্যমে সর্বনাশের মধ্যে ঢুকে গেল, এটা থেকে আমরা বের হয়ে আর আসতে পারবো না। এত সহজ নয়। সরকার যখন পতন না করবে, এই আবার দেখেন এখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসুক, এগুলো কোনো সমস্যাই থাকবে না। কালকে আওয়ামী লীগ ক্ষমতায় এনে দেন, যেমন যে পাকিস্তানের এক ছেলে বলছে পুরো পাকিস্তানটা ভারতের কাছে লিজ দিয়ে দেন, ভারত পাকিস্তানকে ঠিকঠাক মতো চালাবে। এই মুহূর্তে আওয়ামী লীগের কাছে লিজ দেয় এই সরকার। আমাদের দেশে তো লিজ দেয়, তাই না? ব্যাংক লিজ দেয়, ব্যবসা প্রতিষ্ঠান লিজ দেয়, জমি লিজ দেয়। এই আমার মতে এই মুহূর্তে ক্ষমতায় ওরাই থাকুক, ক্ষমতায় এই জামাত থাকুক। আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনার 7-10 জন 11 জন উপদেষ্টা রাখবে শেখ হাসিনা, 11 জন। মনে করেন কথার কথা, আমরা একটা এমনি কল্পনা করলাম, ইমাজিন করলাম। আমরা বলি না যে এবিসিটি একটি ত্রিভুজ, ত্রিভুজ বলতে আসলে কিছুই নেই, কিন্তু দাগ দিলাম, ত্রিভুজ বানাইলাম। ওরকম আমরা মনে করি যে আমরা ধরে নিলাম এবিসিটি একটি ত্রিভুজ। 11 জনের 11 শেখ হাসিনার কাছে দেশটা দিয়ে দেন, 5 বছরের জন্য লিজ দিয়ে দেন, 11 সদস্য বিশিষ্ট কমিটি করে শেখ হাসিনা দেখেন দেশ চালাই দিবে। নিশ্চিত থাকেন আপনি। মানুষ ওই যে সিনেমা হল ভাড়া দেয়, গোডাউন ভাড়া দেয়, তারপরে জমি বর্গা দেয়, ইত্যাদি ইত্যাদি দেয় না, প্রতিষ্ঠান ভাড়া দেয়। কারো আছে 100 বাস চালাইতে পারে না, কেউ আবার নিয়ে চালাইতেছে, বিমান ভাড়া দেয়, লিজ দেয়। ওরকম বাংলা এই সরকারকে আমাদের কাছে লিজ দেন, আমার কাছে লিজ দেন, আমি শেখ হাসিনার কাছে দিয়ে আসি। দেখেন এই তেল ঠিকই চলে আসবে, এই তেলও চলে আসবে, ডিজেল চলে আসবে, দেশের সবকিছু ঠিক। বিশেষ নয়, তারা দিয়ে দেখুক। নতুন প্রস্তাব দিলাম। ভাই আমাদের এক দর্শক কমেন্ট করেছে, দেশে কি অঘোষিত লকডাউন শুরু হলো? সন্ধ্যা 6টার মধ্যে দোকানপাট, শপিং মল, যত ধরনের এই দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য, ছোট ছোট ব্যবসা, সকল কিছু 6টার মধ্যে বন্ধ করতে হবে। সরকারি বেসরকারি অফিস আদালত 4টার মধ্যে শেষ করতে হবে। এই যে এটা কি অঘোষিত লকডাউন? আবার ওই যে